হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ক্লাস 9 ভৌতবিজ্ঞান ও পরিবেশ পরিচয়, মাইতি বেরা সাতরা 2026 সালের রিভাইজড অ্যান্ড আপডেটেড যে টেক্সট বইটি রয়েছে এর 3 নম্বর অধ্যায় পদার্থ গঠন ও ধর্ম, তার অনুশীলনী প্রশ্নগুলির 1-এর যে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নবলী এবং 2-এর দাগের যে অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নবলী, এগুলো পৃষ্ঠা নম্বর সহ আমরা সমাধান করেছি। আজকে আমরা সমাধান করব 3-এর দাগের সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নবলী এবং 4-এর দাগে যে রয়েছে দৈর্ঘ্য উত্তর ভিত্তিক প্রশ্নবলী, এর একদম 32 নম্বর যে প্রশ্ন রয়েছে এই পর্যন্ত গাণিতিক সমস্যা সহ। তোমরা জানো 1 নম্বর পার্টটি দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। চলো শুরু করি। 3-এর 1 নম্বর বলেছে প্লবতা বলতে কি বোঝো। পেজ নাম্বার 56, এখানে দেখো প্লবতা রয়েছে, তার সংজ্ঞা, এই যে সংজ্ঞা এখান থেকে এই পর্যন্ত লিখবে। 2 নম্বর প্রশ্ন বলেছে বায়ুমণ্ডলীয় চাপ বলতে কি বোঝো। পেজ নাম্বার 53, এখানে দেখো বায়ুমণ্ডলীয় চাপ, এখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখতে হবে। 3 নম্বর প্রশ্ন বলেছে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলে। পেজ নাম্বার 53, এখানে দেখো এই যে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ, এখান থেকে শুরু করে বলা হয় পর্যন্ত। 4 নম্বর প্রশ্ন বলেছে জলে জৈব লবণ মেশালে পৃষ্ঠটানের কিরূপ পরিবর্তন ঘটবে। পেজ নাম্বার 62, দেখো সাধারণ লবণ গোলা জলের পৃষ্ঠটান 84 সেন্টিমিটার ইনভার্স 1। এবার বিশুদ্ধ জলের পৃষ্ঠটান হচ্ছে 72 সেন্টিমিটার ইনভার্স 1। তাহলে আমরা দেখছি লবণ মেশালে 72 থেকে 84 হয়, তার মানে বৃদ্ধি পাবে। কোশ্চেন নাম্বার 5 বলছে ঘনত্ব ও আপেক্ষিক গুরুত্বের মধ্যে সম্পর্ক কি। পেজ নাম্বার 58, একদম নিচের দিকে দেখো ঘনত্ব ও আপেক্ষিক গুরুত্বের মধ্যে সম্পর্ক, এইখান থেকে পরের পেজ 59 পেজের এই পর্যন্ত লিখতে হবে। কোশ্চেন নাম্বার 6, একটি স্প্রিং এর 2 সেন্টিমিটার দৈর্ঘ্য বৃদ্ধির জন্য 100 ডাইন বলের প্রয়োজন হলে স্প্রিংটির বল ধ্রুবকের মান কত। সমাধানটি দেখে নেব। 6 নম্বর, আমরা জানি বল ধ্রুবক মানে হচ্ছে কে সমান F/x। এখানে কে বলতে বল ধ্রুবক, এটা আমরা বের করব। আমাদের বল দেওয়া রয়েছে F 100 ডাইন এবং স্প্রিং এর দৈর্ঘ্য বৃদ্ধি x দেওয়া রয়েছে 2 সেন্টিমিটার। তো আমরা এবার সূত্রের মধ্যে ফেলবো। দেখো কে তো বের করব আমরা, তাই কে লিখেছি, এখানে কে জায়গায় কে লিখেছি, সমান চিহ্ন। দেখো F/x, এফ এর মান কত 100, তো এখানে এই যে এফ এর জায়গায় আমরা 100 লিখলাম, নিচে x রয়েছে, তো x এর মান হচ্ছে গিয়ে 2 সেন্টিমিটার, তো নিচে লিখলাম 2। এবার দেখো f হচ্ছে গিয়ে ডাইন আর 2 অর্থাৎ x হচ্ছে গিয়ে সেন্টিমিটার, ওই জন্য ডাইন পার সেন্টিমিটার, এই পার মানে বাই, উপরে ডাইন নিচে সেন্টিমিটার, তো এটা কাটলে কত হচ্ছে 50 দুগুণে 100, তাই 50 ডাইন পার সেন্টিমিটার। তাহলে আমরা উত্তর কি পেলাম, স্প্রিংটির বল ধ্রুবকের মান পেলাম 50 ডাইন পার সেন্টিমিটার। কোশ্চেন নাম্বার 7 বলছে পৃষ্ঠটান বলতে কি বোঝো। পেজ নাম্বার 61, এখান থেকে এই পর্যন্ত লিখব। কোশ্চেন নাম্বার 8 বলছে স্থিতিস্থাপকতা বলতে কি বোঝো। পেজ নাম্বার 69, এখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখবে। 9 নম্বর কোশ্চেন বলেছে স্থিতিস্থাপক গুণাঙ্ক কোন রাশির এককের সঙ্গে অভিন্ন, এদের এসআই এককটি লেখো। পেজ নাম্বার 72, দেখো এখানে ইয়ং গুণাঙ্কের একক বলছে চাপের একক এবং ইয়ং গুণাঙ্কের একক একই, একই মানে হচ্ছে অভিন্ন, এবং এদের এসআই একক এখানে দেওয়া রয়েছে নিউটন মিটার টু দি পাওয়ার -2। 10 নম্বর প্রশ্ন বলেছে নমনীয় বস্তু কাকে বলে। পেজ নাম্বার 73, এখান থেকে শুরু করে নমনীয় বস্তু বলা হয় পর্যন্ত এখানে উদাহরণ রয়েছে, এটা লিখবে। 11 নম্বর প্রশ্ন হুকের সূত্রটি ব্যাখ্যা করো। পেজ নাম্বার 71, হুকের সূত্র ব্যাখ্যা, এখান থেকে শুরু করে এই পর্যন্ত। 12 নম্বর কোশ্চেন বলেছে 5 সেমি বাহু বিশিষ্ট বর্গাকার তলের উপর লম্বভাবে 200 ডাইন বল প্রযুক্ত হলে তলটির উপর প্রযুক্ত চাপের মান কত। 12 নম্বর কোশ্চেনের সমাধান দেখে নেব। আমরা জানি F = PA, এখানে F বলতে হচ্ছে বল বা ঘাত আমরা বলতে পারি, দেওয়া রয়েছে আমাদের 200 ডাইন। চাপ আমাদের নির্ণয় করতে বলেছে, তাই চাপ প্রশ্নবোধক চিহ্ন রয়েছে, এবং এ বলতে আমরা জানি ক্ষেত্রফল, তো এখানে বলেছিল 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা বর্গাকার, তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করলে আমরা কি জানি যে তার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার, ওই জন্য 5 এর স্কোয়ার সেন্টিমিটার স্কোয়ার, তাহলে হলো গিয়ে 25 সেন্টিমিটার স্কোয়ার বা বর্গ সেন্টিমিটার। এবার দেখো আমরা সূত্রের মধ্যে ফেলছি কিরকম,
এই যে আমাদের এফ এর মান দেওয়া রয়েছে 200, তো এফ আমরা 200 লিখলাম, সমান চিহ্নের জায়গায় সমান চিহ্ন। এবার পি তো আমরা বের করবো, তাই পি থাকলো, এবং এ এর মান আমরা বের করলাম হচ্ছে কি 25, তাই এর জায়গায় কত হলো 25। এবার আমরা যদি পি সমান লিখি তাহলে কি হবে, 25টা কি হবে 200-র সাথে ভাগ হয়ে যাবে, এই যে ওই জন্য 200/25 সমান সমান এই যে 8×25 = 200। তাহলে আমরা দেখতে পেলাম যে তলটির উপর প্রযুক্ত চাপের মান হচ্ছে গিয়ে 8 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এটাই হলো কি উত্তর। 13 নম্বর প্রশ্ন বলেছে স্থিতিস্থাপক সীমা বলতে কি বোঝো। পেজ নম্বর 71। এখানে দেখো এই যে হুকের সূত্রের নিচে এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত স্থিতিস্থাপক সীমা বলা হয়। 14 নম্বর প্রশ্ন বলেছে আর্কিমিডিসের নীতিটি বিবৃত করো। পেজ নম্বর 56, একদম নিচের দিকে দেখো এখানে আর্কিমিডিসের নীতি, এখান থেকে শুরু করে এই পর্যন্ত হলো আর্কিমিডিসের নীতি। 15 নম্বর কোশ্চেন বলেছে মোমের ঘনত্ব বলছে 0.95 গ্রাম পার সিসি। মোমের আপেক্ষিক গুরুত্ব কত। এবার বলেছে আবার এসআই পদ্ধতিতে এর ঘনত্ব এবার কত। 15 নম্বর কোশ্চেন, আমরা জানি এস সমান সমান d/d0। এখানে এস বলতে আণবিক গুরুত্ব, তো আমরা এটা নির্ণয় করব। দেখো এখানে বলেছে ডি হচ্ছে গিয়ে কি পদার্থের ঘনত্ব, দেওয়া রয়েছে আমাদের 0.95 গ্রাম পার সিসি। এবার d0 মানে হচ্ছে কি, d0 মানে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব, আমরা জানি 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এবার আমরা এস এর জায়গায় এস থাকলো, যেহেতু নির্ণয় করবো, এর ডি বলতে কি, ডি এর মান হলো 0.95, তাই ডি এর জায়গায় 0.95 লিখলাম। d0 হচ্ছে গিয়ে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব, তাই 1 থাকলো, নিচে 1 মানে কি যা তাই হবে, 0.95 হলো। তাহলে আমরা দেখলাম মোমের আপেক্ষিক গুরুত্ব হলো 0.95। এবারে প্রথম প্রশ্নের উত্তর তো আমরা পেলাম, তার সাথে বলেছে এটা এসআই এককে কত হবে। তো আমরা জানি এসআই পদ্ধতিতে ঘনত্বের মান আপেক্ষিক গুরুত্বের মানের কি হয়, 1000 গুণ হয়। তাহলে এসআই পদ্ধতিতে মোমের ঘনত্ব কত, 1000 দিয়ে গুণ করতে হবে। তো 0.95 কে কি করলাম, 1000 দিয়ে গুণ করলাম। তো এই 1000 দিয়ে গুণ করলে কি হবে, দেখো এখানে পয়েন্ট আছে, তুলে দিলাম, নিচে 100 হলো, গুণন 1000 কেজি পার মিটার কিউব। তো এই যে 2 শূন্য কাটলো, এই 10 দিয়ে 95 কে গুণ করলে 950 কেজি পার মিটার কিউব। তাহলে পরের উত্তর কি পেলাম আমরা, এসআই পদ্ধতিতে মোমের ঘনত্ব হবে 950 কেজি পার মিটার কিউব। 16 নম্বর কোশ্চেন বলেছে একটি বস্তুর ভর 2 কেজি এবং এই বস্তুর আয়তন বলেছে 200 সেন্টিমিটার কিউব, বস্তুটির ঘনত্ব কত। 16 নম্বর কোশ্চেনের সমাধান দেখে নেব। আমরা জানি ডি সমান সমান m/v। এখানে ডি বলতে ঘনত্ব, এটা আমার নির্ণয় করতে বলেছে। ভর হচ্ছে m, 2 কেজি বলেছে, তো আমরা এই কেজিটাকে গ্রামে নিয়ে আসবো। তো কেজিকে গ্রাম করলে কি 1000 দিয়ে গুণ করতে হয়, তাই 2000 গ্রাম হলো আমাদের। এবার আয়তন হচ্ছে কি ভি, আয়তন ভি 200 সেন্টিমিটার কিউব বলেছে। এবার দেখো আমরা যদি সূত্রের মধ্যে বসাই আর কি, তো ডি তো আমরা বের করব ঘনত্ব, এম মানে হচ্ছে গিয়ে কি 200 গ্রাম, তাহলে এম এর জায়গায় 200 গ্রাম হলো। এই যে নিচে রয়েছে ভি, তো ভি এর মান কত 200, তাই ভি এর জায়গায় 200 বসলো। কাটাকুটি করলে এই 2 শূন্য কাটলো, 2 দিয়ে 20 কাটলে হচ্ছে গিয়ে 10, তাহলে হচ্ছে 10 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তাহলে বস্তুটির ঘনত্ব আমাদের 10 গ্রাম পার সেন্টিমিটার কিউব হলো। 17 নম্বর কোশ্চেন বলেছে সাইফন কি কাজে ব্যবহৃত হয়। পেজ নম্বর 56, এই যে ব্যবহারিক প্রয়োগ সাইফনের, এখানে দুটো রয়েছে, এই দুটো লিখবে। 18 নম্বর কোশ্চেন বলেছে তরলের ঘনত্বের সঙ্গে সান্দ্রতার কিরূপ পরিবর্তন হয়। পেজ নম্বর 65, এখানে যদি তোমরা দেখো ঘনত্ব ও সান্দ্রতা দুটি আলাদা রাশি। এখানে যেটা বলা রয়েছে ঘনত্ব কোনো পদার্থের একক আয়তনের ভর, সান্দ্রতা হলো প্রবাহীর এমন একটা ধর্ম যা প্রবাহীর ভিতরের বিভিন্ন স্তরের আপেক্ষিক গতির বিরুদ্ধে বাধা সৃষ্টি করে। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি যে সাধারণত যে তরলের ঘনত্ব বেশি হবে তার সান্দ্রতা বেশি হবে, তার মানে কি ওই তরলের সান্দ্রতা বেশি হবে। তাহলে আমাদের উত্তর লিখতে হবে সাধারণত যে তরলের ঘনত্ব বেশি তার সান্দ্রতাঙ্ক বেশি হয়। 19 নম্বর প্রশ্ন বলছে ধারারেখ প্রবাহ বলতে কি বোঝো। পেজ নম্বর 63, এখানে দেখো শান্ত বা ধারারেখ প্রবাহ এখান থেকে এই পর্যন্ত, তার সাথে তোমরা এখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখে দিতে পারো। 20 নম্বর প্রশ্ন বলেছে কখন কোনো প্রবাহীর প্রবাহ অশান্ত হয়। পেজ নম্বর 63, এখানে দেখো প্রবাহীর গতিবেগ যদি সন্ধিবেগকে অতিক্রম করে যায় তখন কি হয়, প্রবাহ পথের যে কোনো বিন্দুতে কণার বেগের মান ও দিক নির্দিষ্ট থাকে না, ওই তখনই হচ্ছে গিয়ে কি হয়, অশান্ত প্রবাহের সৃষ্টি হয়। কোশ্চেন নাম্বার 21, সাবান বুদবুদকে আহিত করলে পৃষ্ঠটানের কিরূপ পরিবর্তন ঘটে। পেজ নাম্বার 62, এখানে দেখো এই যে যখনই সাবানগুলা জলের পৃষ্ঠটান কত হচ্ছে 32, আর বিশুদ্ধ জলের পৃষ্ঠটান হচ্ছে 72, তার মানে কি কমবে।
নাম্বার 22 বলেছে আপেক্ষিক গুরুত্বকে আপেক্ষিক ঘনত্ব বলা হয় কেন? পেজ নাম্বার 58 একদম নিচের দিকে দেখো, এখানে দেখো পদার্থের আপেক্ষিক গুরুত্ব এখান থেকে শুরু করে আপেক্ষিক ঘনত্ব বলা হয় এই পর্যন্ত। কোশ্চেন নাম্বার 23 বলছে 1 মিটার দৈর্ঘ্যের কোনো স্থিতিস্থাপক বস্তুর দৈর্ঘ্য পরিবর্তন 2 সেন্টিমিটার হলে বস্তুটির দৈর্ঘ্য বিকৃতি কত? গাণিতিক সমস্যাটি আমরা দেখব। দেখো 23 নম্বর, আমরা জানি দৈর্ঘ্য বিকৃতি হচ্ছে ডেল্টা এল বাই এল। তো ডেল্টা এল মানে হচ্ছে দৈর্ঘ্যের কত পরিবর্তন হলো, দৈর্ঘ্যের দৈর্ঘ্য। তো 2 সেন্টিমিটার বলেছে আমাদের। এল হচ্ছে বস্তুর দৈর্ঘ্য 1 মিটার বলা আছে। তো এই মিটারটাকে আমরা সেন্টিমিটারে করে নেব। তো মিটারকে সেন্টিমিটার করলে কি করতে হয়, 100 দিয়ে গুণ। তাই 1কে 100 দিয়ে গুণ করলে 100 সেন্টিমিটারই হচ্ছে। এবার দৈর্ঘ্য বিকৃতি আমরা সূত্রে বসাবো। দেখো ডেল্টা এল বাই এল, ডেল্টা এল এর মান কত, 2, আর এল এর মান হচ্ছে কি 100। তো ডেল্টা এল উপরে 2 লিখলাম, এল হচ্ছে নিচে 100 লিখলাম। তো 2কে 100 দিয়ে ভাগ করলে 0.02 হবে। তার মানে আমরা বুঝলাম যে বস্তুটির দৈর্ঘ্য বিকৃতি হচ্ছে 0.02। এটাই হলো অ্যান্সার। এবারে 4 দাগের দৈর্ঘ্য উত্তর ভিত্তিক প্রশ্ন বলি। 1 নম্বর প্রশ্ন বলেছে প্রবাহীর কোনো বিন্দুতে চাপ বলতে কি বোঝো? একসাথে বলেছে ঘাতের সঙ্গে এর সম্পর্ক কি? পেজ নাম্বার 52 এখানে দেখো প্রবাহের মধ্যে কোনো বিন্দুতে চাপ বলতে বোঝায় এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরের অংশের উত্তরে দেখে নাও, ঘাতের সাথে প্রবাহীর কোনো বিন্দুতে চাপের সম্পর্ক। আমরা জানি কোন বিন্দুতে প্রবাহের চাপ হচ্ছে গিয়ে এইচ রো জি, এবং ওই বিন্দুতে প্রবাহের ঘাত হচ্ছে এ এইচ রো জি। তো প্রবাহের চাপ মানে হচ্ছে প্রবাহের ঘাত বাই এ মানে ক্ষেত্রফল। এখানে আমরা দেখো কি জানি যে অনুভূমিক তলে ক্ষেত্রফল মানে হচ্ছে এ, এই যে এ, এবং ঘনত্ব হচ্ছে গিয়ে এই যে রো, অভিকর্ষজ ত্বরণ হচ্ছে জি, এবং অনুভূমিক তলের উচ্চতা হচ্ছে গিয়ে এইচ। এইটাই হলো গিয়ে সম্পর্ক। 2 নম্বর প্রশ্ন বলেছে ঘনত্ব ও আপেক্ষিক গুরুত্বের মধ্যে পার্থক্য লেখো। পেজ নাম্বার 59 এখানে ঘনত্ব আপেক্ষিক গুরুত্বের মধ্যে পার্থক্য রয়েছে, এখান থেকে লিখবে। কোশ্চেন নাম্বার 3 সান্দ্রতার উৎপত্তির ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তর তোমরা এইটুক লিখবে, এখান থেকে এই পর্যন্ত। চাইলে তোমরা এটাকে স্ক্রিনশট করে নিতে পারো। 4 নম্বর প্রশ্ন বলেছে সান্দ্র তরলের মধ্যে পতনশীল কোনো বস্তুর প্রান্তীয় বেগ অর্জন করার কারণ ব্যাখ্যা করো। পেজ নাম্বার 65 এখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখবে। 5 নম্বর কোশ্চেন বলেছে বার্নৌলির উপপাদ্যটি বিবৃত করো, এর গাণিতিক রূপটি লেখো। পেজ নাম্বার 66 একদম নিচের দিকে দেখো বার্নৌলির উপপাদ্য, এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এবং গাণিতিক রূপের জন্য এখান থেকে শুরু করে পরের পেজ 67 এর এই পর্যন্ত লিখতে হবে। 6 নম্বর কোশ্চেন বলেছে জলের উপর দাড়ি কাটার ব্লেড ভেসে থাকতে পারে কিভাবে, ব্যাখ্যা করো। পেজ নাম্বার 61 এই যে পরীক্ষায় 1 নম্বরটা লিখতে হবে, তাহলে তোমরা ছবিও দিতে পারো। 7 নম্বর প্রশ্ন বলেছে পীড়ন ও বিকৃতি বলতে কি বোঝো। পেজ নাম্বার 70 এই যে পীড়ন, এখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখবে, এবং এর নিচে রয়েছে বিকৃতি, এই যে 2 নম্বর দিয়ে বিকৃতির এই পর্যন্ত লিখবে। 8 নম্বর কোশ্চেন বলেছে 2 mm পারদস্তম্ভের চাপকে, এটা মিলিমিটার, নিউটন পার মিটার স্কোয়ার এককে হিসাব করো, এবং দেওয়া আছে পারদের ঘনত্ব 13.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব, এবং সূচক ত্বরণ হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 4 দাগের 8 নম্বর প্রশ্নের গাণিতিক সমস্যা দেখে নেব। দেখো আমরা জানি প্রবাহীর চাপ সমান গভীরতা গুণন ঘনত্ব গুণন অভিকর্ষজ ত্বরণ। তো এখানে প্রবাহীর চাপ আমরা বের করব, গভীরতা আমাদের কিন্তু দেওয়া রয়েছে 2 মিলিমিটার, এটাকে মিটারে প্রকাশ করলাম, তাহলে 1000 দিয়ে ভাগ। অভিকর্ষজ ত্বরণ দেওয়া রয়েছে জি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঘনত্ব দেওয়া রয়েছে আমাদের 13.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এই গ্রাম পার সেন্টিমিটার কিউবটাকে আমরা কি করলাম কেজি পার মিটার কিউবে নিয়ে আসলাম, তার জন্য কি করতে হবে 1000 দিয়ে গুণ। তাহলে এবারে আমরা মান বসাবো। দেখো প্রবাহীর চাপ সমান কি ছিল, গভীরতা। তো গভীরতা আমাদের কত, গভীরতা হচ্ছে গিয়ে 2/1000, 2/1000 লিখলাম। এবারে হচ্ছে গিয়ে ঘনত্ব, তো ঘনত্ব কত আমাদের 13,600। এবার অভিকর্ষজ ত্বরণ রয়েছে, অভিকর্ষজ ত্বরণ 9.8, এই 9.8 এর আমরা দশমিক তুললাম, তাহলে নিচে হলো গিয়ে 10। এবার এখানে এই যে 2 শূন্য আর 2 শূন্য কাটলাম, উপরে যেটা গুণ করব যদি পুরোটা গুণ করলে হচ্ছে 26656, 26,656। এবার নিচের এই 10 আর এই 10 গুণ করলে 100 হচ্ছে, তো 100 দিয়ে ভাগ করলে 2 ঘর আগে দশমিক হবে, তাহলে 266.56 নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে কি পেলাম, 2 mm পারদস্তম্ভের চাপকে নিউটন পার মিটার স্কোয়ার এককে প্রকাশ করলে হবে 266.56 নিউটন পার মিটার স্কোয়ার। 4 থেকে 9 নম্বর প্রশ্ন বলেছে 2 মিলিমিটার ব্যাসার্ধের একটি ঝুলন্ত স্টিলের
তারের মুক্ত প্রান্ত থেকে 5 কেজি ওজন ঝোলানো হলো, তারটিকে উদ্ভূত অনুদৈর্ঘ্য পীড়ন কত হবে? 9 নম্বর কোশ্চেন, আমরা জানি অনুদৈর্ঘ্য পীড়ন হচ্ছে mg পার পাই আর স্কোয়ার। এখানে m মানে হচ্ছে কি ভর দেওয়া রয়েছে আমাদের 5 কেজি, অভিকর্ষজ ত্বরণ জি মানে হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং ব্যাসার্ধ রয়েছে 2 মিলিমিটার। তো মিলিমিটারকে আমরা মিটারে যদি করে নিয়ে আসি তাহলে 2/1000 হচ্ছে। আমরা এটাকে দশমিক নিয়েও করতে পারি অথবা এটাই রাখতে পারি। এবার দেখো আমরা সূত্রের মধ্যে বসাবো। তো অনুদৈর্ঘ্য পীড়নের সূত্র তো আমাদের আছে mg, এই যে mg বাই পাই আর স্কোয়ার। এখানে দেখো m মানে হচ্ছে কি 5, এই যে 5 কেজি 5 বসলো, জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ 9.8 বসলো, পাই আর স্কোয়ার, পাই মানে হচ্ছে 22/7, আর এর স্কোয়ার, আর এর মান কত আমাদের 2/1000, এই 2/1000 তার স্কোয়ার। এবার আমরা এখানে কি করব, ক্যালকুলেশন করব। কি ক্যালকুলেশন দেখো, এখানে 5 রয়েছে, 9.8 এর দশমিক তুললাম, নিচে 10 হলো, তাহলে 5 দিয়ে 10কে কাটলাম 2, এই 2 দিয়ে 98 কাটলাম 49, নিচে 22/7 আছে, 22/7 এটার স্কোয়ার রয়েছে তাই 2 বার লেখা হলো। এবারে দেখো এই যে উপরে 49, এবার নিচে রয়েছে এইটা, তো বাই রয়েছে বড় বাই, এটাকে গুণ করে দিলে নিচের গুলো সবগুলো উল্টে যাবে, মানে লবটা হরটা লব হবে। তাই এই যে 22/7টা 7/22 হয়ে গেল। এবার 2/1000টা কত হলো, 1000/2, দুটোই উল্টে গেল। এবার যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখো এখানে 10 রয়েছে 3টা গুণ, এখানে 10 রয়েছে 3টা গুণ, তাই 10⁶ লেখা হলো। নিচে 22, 2 এবং 2 গুণ করলে 88 এবং উপরে এটাকে গুণ করলে এটা হলো। এবার এটাকে যদি আমরা ভাগ করে দিই তাহলে হবে 3.897 ইন্টু 10⁶। এই যে 8, 9 রয়েছে এবং তারপরে যে সংখ্যাটি রয়েছে 7, এটা 5 থেকে 9 এর মধ্যে আছে, তাই আমরা সামনে 1 যোগ করলাম, তাই হয়ে গেল 90। তাহলে 3.90 বা আমরা 3.9ও লিখতে পারি এটাকে, ইন্টু 10⁶ নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে উত্তর কি হবে, তারটিতে উদ্ভূত অনুদৈর্ঘ্য পীড়ন 3.9 ইন্টু 10⁶ নিউটন পার মিটার স্কোয়ার। 10 নম্বর প্রশ্ন বলেছে কর্কে আপেক্ষিক গুরুত্ব 0.24, এক টুকরো জলের উপর রাখলে এর আয়তন কত ভগ্নাংশ জলে নিমজ্জিত হবে? 10 নম্বর কোশ্চেন দেখো, আমরা জানি S = d/d0। তো এখানে আপেক্ষিক গুরুত্ব হচ্ছে কি S, এরকম অঙ্ক আমরা একটু আগেই করলাম একটা, আপেক্ষিক গুরুত্ব S = 0.24। এবার কর্কের আয়তন d আমাদের কত বের করতে হবে, জলের কিন্তু আয়তন আমাদের দেওয়া রয়েছে 1। তাহলে এবার আমরা এখানে সূত্রে পড়বো, এস মানে কি আপেক্ষিক গুরুত্ব, মান দেওয়া আছে 0.24, ডিটা তো আমরা বের করবো, তাই ডি আছে, আর d0 মান হচ্ছে 1। তাহলে এবারে যদি আমরা কৌণিক গুণ করি, দেখো ডি এর নিচে 1, মানে 0.24 এর নিচে 1, তাহলে ডি এর সাথে 1 গুণ করলে ডি হচ্ছে, আর এটার সাথে 1 গুণ করলে 0.24 হবে। তাহলে কর্কে 0.24 অংশ জলে নিমজ্জিত থাকবে, এটাই হলো কি উত্তর। কোশ্চেন নম্বর 11 দেখো বলেছে কোনো স্থানে বায়ুমণ্ডলীয় চাপ রয়েছে 76 সেন্টিমিটার পারদস্তম্ভ বলতে কি বোঝো, এবং বলেছে পাস্কাল এককে এর মান কত? 11 নম্বর প্রশ্নের সমাধান দেখবো। আমরা জানি বায়ুমণ্ডলের চাপ 76 সেন্টিমিটার পারদস্তম্ভ, মানে কি সমুদ্রপৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে এবং 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বায়ুমণ্ডলীয় চাপ। তাহলে আমরা এখান থেকে ধরে নেব যে 76 সেন্টিমিটার মানে কি 1 অ্যাটমসফিয়ার, এবং 1 অ্যাটমসফিয়ার মানে হচ্ছে 101325 পাস্কাল। তো এই যে 76 সেন্টিমিটার মানে তো 1 অ্যাটমসফিয়ার, তাহলে 1 অ্যাটমসফিয়ার সমান যদি এইটা হয় তাহলে 76 সেন্টিমিটার মানে কি এটা হবে, তাহলে এত পাস্কাল। এখান থেকে আমরা কি করব, দেখো এখানে 10⁵ যদি 5 নেই আমরা, তাহলে কি হচ্ছে 1 2 3 4 5, এই 5 ঘর আগে দশমিক যাবে, তো 5 ঘর আগে দশমিক গেল, এই যে 0.1। তো এই পরে আমরা বেশি সংখ্যাগুলো নিয়ে নিই, তো আমরা 25 এখানে লিখলেও হবে, কোনো অসুবিধা নেই। তো আমরা দশমিকের পরে 3 ঘর পর্যন্ত নিয়েছি, এবং 3 ঘর নেওয়ার পরে 4 নম্বর যে ঘরে রয়েছে সেখানে 2 রয়েছে, তাই সামনের সংখ্যা কোনো পরিবর্তন হলো না। তাহলে আমরা এখন উত্তর লিখতে পারি যে পাস্কাল এককে এর মান হবে 1.013 ইন্টু 10⁵ পাস্কাল। 12 নম্বর কোশ্চেন বলেছে জলের পৃষ্ঠটান 72 ডাইন পার সেন্টিমিটার, তাহলে এসআই এককে এর মান কত হবে? 12 নম্বর প্রশ্নের উত্তর, আমরা জানি 1 ডাইন = 10⁻⁵ নিউটন, এবং 1 সেন্টিমিটার মানে হচ্ছে 10⁻² মিটার। তাহলে 72 ডাইন পার সেন্টিমিটার মানে কি, এই যে উপরে 72 ইন্টু 10⁻⁵ বাই 10⁻², এই যে এটা, তাহলে নিউটন পার মিটার। তাহলে 72 ইন্টু 10⁻³ হবে, কারণ এই যে -2টা যদি উপরে যায় তাহলে কি হবে, +2 হয়ে যাবে। তাহলে এখানে -5 এখানে +2, তাহলে কত হচ্ছে, -3 হচ্ছে। তাহলে 72 ইন্টু 10⁻³ নিউটন পার মিটার, এটাই হবে কি এসআই এককে তার উত্তর। 13 নম্বর প্রশ্ন বলেছে আদর্শ তরলের বৈশিষ্ট্যগুলি লেখো।
পেজ নম্বর 66, এখানে আদর্শ তরলের বৈশিষ্ট্য এ পর্যন্ত লিখবে। 14 নম্বর প্রশ্ন বলেছে প্রবাহমান তরল কোন কোন শক্তির অধিকারী হয়, প্রত্যেক প্রকার শক্তির রাশিমালা লেখো। এই প্রশ্নের উত্তর এখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখবে। দেখো প্রত্যেক প্রকারের রাশিমালা রয়েছে 3টারই, চাইলে তোমরা এটাকে স্ক্রিনশট করে নিতে পারো। 15 নম্বর কোশ্চেন বলেছে সমভরের দুটি পদার্থের ঘনত্ব দেওয়া রয়েছে D1 এবং D2। এই দুটি পদার্থকে মিশ্রিত করলে মিশ্রণের ঘনত্ব কত হবে? এর উত্তরটি দেখে নেব আমরা। প্রদত্ত দুটি পদার্থের ঘনত্ব আমাদের দেওয়া রয়েছে, একটা D1 এবং একটি D2। দুইটা পদার্থের সমভরের, তার মানে ভরও সমান। আমরা ধরে নিলাম একটা M1 একটা M2, তাহলে যেহেতু দুইটাই সমান তাহলে আর একটা আমরা M ধরে নিলাম শুধু। এবার দেখো আয়তন আমরা ধরে নিলাম V1 এবং V2। এবার প্রথম যে পদার্থ তার ঘনত্ব কত, D1 সমান সমান, আমরা ঘনত্ব মানে কি জানি, যে ভর সমান ভর বাই আয়তন, এটা হচ্ছে কি ঘনত্ব। তাহলে M1 বাই V1, তাহলে M1 মানে কি M, তাই M বাই V1 হলো। এবারে এখান থেকে আমরা লিখতে পারলাম D1 সমান সমান M বাই V1, তাহলে V1 মানে হচ্ছে M বাই D1। দ্বিতীয় পদার্থের ঘনত্ব হচ্ছে D2, এখান থেকে M2 বাই V2, তাহলে M2 মানে কি M, যেহেতু M2 সমান M, তাহলে এখান থেকে D2 সমান সমান M বাই V2, এখান থেকে V2 এর মান আমরা পেলাম M বাই D2। এবার দেখো মিশ্রণটির মোট ভর, ভর দুটো যোগ হবে MM, দুটো যেহেতু দুইটাই একই, তাহলে এখান থেকে পেলাম আমরা 2M। এবং মোট আয়তন বলেছে V1 প্লাস V2। এবার দেখো মোট আয়তন V1 এর মান আমরা বের করলাম এখনই। V1 এর মান কত, M বাই D1, তো এখানে আমরা M বাই D1 লিখলাম, এবং V2 এর মান হচ্ছে M বাই D2, তাই লিখলাম M বাই D2। এখান থেকে যদি আমরা এবার ভগ্নাংশের যোগ করলে লসাগু কত হচ্ছে D1 D2, এই যে D1 D2। এবার D1 D2 দিয়ে D1 D2 কে যদি আমরা D1 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, D2 হবে, তাহলে M D2 প্লাস এটার সাথে করলে কত হচ্ছে M D1। এটাই হচ্ছে গিয়ে কি মোট আয়তন। এবারে মিশ্রণের ঘনত্ব, মোট ভর বাই মোট আয়তন, মোট ভর হচ্ছে 2M, মোট আয়তন এটা। এবার কি হবে, এখান থেকে দেখো আমরা দুইটার থেকে M কমন নিয়ে নিলাম, তাহলে উপরের M নিচের M কেটে গেল, তাহলে উপরে কি থাকলো, শুধু 2 থাকলো আর এটা। এবার এই বাইটাকে যদি গুণ করে দিই তাহলে কি হবে, উল্টে যাবে, ভাগটাকে গুণ করলে উল্টে যাবে, তাহলে কত হবে, D1 D2টা উপরে গেল আর নিচে D2 প্লাস D1। তো আমরা এই D2 প্লাস D1টাকে D1 প্লাস D2 লিখলাম, উপরে 2 ইন্টু D1 D2। তাহলে মিশ্রণের ঘনত্ব হচ্ছে গিয়ে 2D1 D2 বাই D1 প্লাস D2। 16 নম্বর কোশ্চেন বলেছে ছুরির ধারালো প্রান্ত দিয়ে একটি ফলকে সহজে কাটা যায় কিন্তু ভোঁতা প্রান্ত দিয়ে সহজে কাটা যায় না কেন? এই প্রশ্নের উত্তর তোমরা এখান থেকে শুরু করে এইটুক লিখবে, চাইলে তোমরা এটাকে স্ক্রিনশট করে নিতে পারো। 17 নম্বর প্রশ্ন বলেছে ρ1 ঘনত্বযুক্ত M1 ভরের তরলের সঙ্গে ρ2 ঘনত্বযুক্ত M2 ভরের অপর একটি তরল মেশালে মিশ্রণের ঘনত্ব কত হবে? ধরে নাও মিশ্রণের আয়তন অপরিবর্তিত আছে। 17 নম্বর প্রশ্নে আমরা ধরে নিলাম যে প্রথম মিশ্রণের আয়তন হচ্ছে V1, আমাদের কিন্তু এখানে ভর এবং ঘনত্ব দেওয়া রয়েছে, তো আয়তন আমরা যখন বের করব তাহলে ভর বাই আমরা ঘনত্ব লিখলাম। দ্বিতীয় মিশ্রণের আয়তন V2 সমান আমরা বের করলাম। এবার মিশ্রণের মোট ভর কত, M1 আর M2 বলা ছিল তাই যোগ। মিশ্রণের মোট আয়তন হচ্ছে M1 ρ1 প্লাস M2 বাই ρ2, এটাকে ভগ্নাংশে যোগ করলে উত্তর এটা হচ্ছে। মিশ্রণের ঘনত্ব যখন আমরা বের করব, মোট ভর এখানে রয়েছে, মোট আয়তন, তো এবার মোট ভর কত, M1 প্লাস M2, এটা বাইটাকে গুণ করে দিলাম, তাহলে উল্টে গেল, ρ1 ρ2 উপরে আর নিচে হচ্ছে M1 ρ2 প্লাস M2 ρ1। এবার এইটাকে ব্র্যাকেটে লিখলাম আমরা, বাকিটা যেমন আছে তেমন, এটাই হচ্ছে মিশ্রণের ঘনত্ব। 18 নম্বর প্রশ্ন বলেছে 3.5 মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি স্থিতিস্থাপক দড়ির দৈর্ঘ্য স্থিতিস্থাপক সীমার মধ্যে 1/20 অংশ বৃদ্ধি করতে 10 নিউটন বলের প্রয়োজন হয়। দড়ির উপাদানের ইয়ং গুণাঙ্ক কত হবে? দড়ির ব্যাসার্ধ বলা আছে আর সমান 3.5 মিলিমিটার, এটাকে আমরা মিটারে নিয়ে আসলাম, ঠিক আছে। তো এবারে অনুদৈর্ঘ্য বিকৃতি আমাদের বলা হয়েছে স্মল এল বাই ক্যাপিটাল এল, 1/20 বলা রয়েছে। প্রযুক্ত বল এফ এর মান বলা আছে 10 নিউটন, আমরা এটাকে ডাইনে করলাম 10⁶ ডাইন। তো আমরা জানি ইয়ং গুণাঙ্ক y সমান সমান এফ বাই এ বাই স্মল এল বাই ক্যাপিটাল। এখানে এফ সমান প্রযুক্ত বল, এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানে কি পাই আর স্কোয়ার, এই পাইয়ের মান হচ্ছে 22/7 আর আর স্কোয়ার হচ্ছে 0.35 তার স্কোয়ার, এটা সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার হলো।
এবারে আমরা এই এফ বাই এ অর্থাৎ এফ এর মান 10⁶, এই যে প্রযুক্ত বল 10⁶, অর্থাৎ এই যে ডাইন এককের আমরা যখন করেছি, তো নিচে হচ্ছে গিয়ে কত এ, তো এর মানটা বের করলাম 22/7 0.35 তার হোল স্কোয়ার, এটা আমরা এখানে লিখলাম। নিচে হচ্ছে গিয়ে কি স্মল এল বাই ক্যাপিটাল এল 1/20 এটা লিখলাম। এবার উপরে যেটা আছে সেটা কি উপরে থাকলো, দেখো 10⁶ ইন্টু 20 হলো, এই যে নিচেরটা এটা গুণ আকারে লিখলাম আমরা, এটা যদি উল্টে দেই এটা বাই। এবার ক্যালকুলেশন দেখো এখানে এইটা বাই রয়েছে 10⁶ বাই এইটা বাই 1/20, এটা উল্টে যাবে, তাহলে উপরে 20টা গুণ হয়ে গেল, এটার সাথে 1 গুণ করলে ওটাই থাকছে। ক্যালকুলেশন করলে কত হচ্ছে 5.19 ইন্টু 10⁷ ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এবার 19টাকে আমরা 20 লিখতে পারি, তো শুধু লিখলাম 5.2 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। এখানে এটা ডাইন পার সেন্টিমিটার এককে রয়েছে, এটাকে আমরা নিউটন মিটার স্কোয়ারে নিয়ে আসলাম, তাহলে 10⁷টা 10⁵ হয়ে গেল। 19 নম্বর প্রশ্ন বলেছে ব্যারোমিটারের সাহায্যে কিভাবে আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যায়, ব্যাখ্যা করো। নম্বর 54 একদম নিচের দিকে দেখো ব্যারোমিটারের সাহায্যে আবহাওয়ার পূর্বাভাস নির্ণয়, এখানে লেখা রয়েছে প্রত্যেকটা, এবং পরের পেজেও রয়েছে, এখানে দুটো রয়েছে না একটা রয়েছে, এ পর্যন্ত লিখতে হবে। 20 নম্বর প্রশ্ন বলেছে রূপার আপেক্ষিক ঘনত্ব 0.8 যদি জলের ঘনত্ব 1 × 10⁻³ কেজি পার মিটার (⁻³ হয়, তবে এসআই এককে রূপার ঘনত্ব কত হবে? নম্বর 20 প্রদত্ত রূপার আপেক্ষিক ঘনত্ব 10.8 এবং জলের ঘনত্ব আমাদের দেওয়া রয়েছে বইয়ে, এটাকে আমরা শুধু কি করলাম 1 দিয়ে গুণ করলে এটাই হয় তাই লিখলাম। এবার আমরা জানি সূত্রের মধ্যে দেখো যে পদার্থের আপেক্ষিক ঘনত্ব মানে কি, পদার্থের ঘনত্ব বাই জলের ঘনত্ব। তো পদার্থের আপেক্ষিক ঘনত্ব বলতে এখানে আছে রূপার আপেক্ষিক ঘনত্ব, আমরা পদার্থের আপেক্ষিক ঘনত্ব বলতে লিখলাম 10.8, যেটা বলা রয়েছে আমাদের দেওয়াই রয়েছে। এবার রূপার ঘনত্ব বাই জলের ঘনত্ব, জলের ঘনত্ব আমাদের দেওয়া রয়েছে 10³ তো এবারে দেখো কৌণিক গুণ করলে নিচে 1 রয়েছে রূপার ঘনত্ব, এটা গুণ হয়ে যাবে, দেখো গুণ হয়ে গেল রূপার ঘনত্ব 10.8 ইন্টু 10⁻³ কেজি মিটার ইনভার্স 3 পার কিউব লিখতে পারি আমরা। তাহলে এটাকে গুণ করলে এই যে 10-এর মাথায় 3 রয়েছে, তার মানে 1000 দিয়ে গুণ, তাহলে গুণ করলে কি হচ্ছে 3 ঘর পরে চলে যাচ্ছে, তাহলে 8 হলো, আর 2 ঘর দিলাম 00, এর এত কেজি মিটার (10⁻³ 21 নম্বর প্রশ্ন কোনো পদার্থের স্থিতিস্থাপকতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে তা সংক্ষেপে আলোচনা করো। পেজ নম্বর 69 একদম নিচের দিকেই দেখো বস্তুর স্থিতিস্থাপকতা প্রভাবকারী বিষয় উষ্ণতা, অশুদ্ধি, উত্তাপন এবং কি বলছে শীতলীকরণ, আঘাত, তারপরে হয়েছে সংনম্যতা এবং পদার্থের অবস্থা, এই 6টা লিখতে হবে। 22 নম্বর প্রশ্ন বলেছে একটি পুকুরের কত গভীরে চাপ বায়ুমণ্ডলীয় চাপের দ্বিগুণ হবে। দেখে নাও উত্তর। ধরি পুকুরের গভীরতা আমরা 8 মিটার ধরলাম, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ হচ্ছে P0, জলের ঘনত্ব ρ 1000 কেজি পার মিটার কিউব, অভিকর্ষজ ত্বরণের মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার দেখো আমরা জানি এইচ গভীরতায় জলের মোট চাপ P0 প্লাস এইচ ρg। প্রশ্ন অনুসারে আমাদের বলেছে এই চাপ বায়ুমণ্ডলীয় চাপের দ্বিগুণ, তাহলে কি হবে 2P0 হবে, তাহলে 2P0 প্লাস এইচ ρg সমান সমান 2P0, তাহলে এইচ ρg এই 2P0 আছে এখানে, এই P0টা আমরা সমান সমানের এই দিকে নিয়ে আসলাম, তাহলে প্লাসটা মাইনাস হয়ে গেল, এখানে 2P0 মাইনাস P0 মানে একটা P0 থাকবে, আর এখানকার এইচ সমান আমরা যদি লিখি ρg হবে, তাহলে রোজিটা এদিকে এসে ভাগ হয়ে গেল। এবার আমরা মান বসাবো, দেখো এক বায়ুমণ্ডলীয় চাপ মানে কি P0 সমান 1.01325 ইন্টু 10⁵ পাস্কাল। তো এবারে দেখো এখানে P0-র মান বসালাম, রো এর মান তো আমাদের এখানে বলা রয়েছে কত 1000, এবং অভিকর্ষজ ত্বরণ জি এর মান 9.8, এটা ক্যালকুলেশন করলে হচ্ছে 10.336 মিটার প্রায়। তাহলে আমরা এখন উত্তর লিখতে পারি যে পুকুরে 10.336 মিটার গভীরতায় চাপ বায়ুমণ্ডলীয় চাপের দ্বিগুণ হবে। 23 নম্বর প্রশ্ন বলেছে স্প্রিং তুলার সাহায্যে কোনো তরলে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত কোনো বস্তুর উপর প্লাবতা বল কিভাবে নির্ভর করে, ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরটি স্ক্রিনে দেওয়া হলো, সেখান থেকে তোমরা দেখে নাও এবং চাইলে তোমরা এটাকে স্ক্রিনশট করে নিতে পারো। দেখো 24 নম্বর প্রশ্ন যে সাইফন ক্রিয়ার সাহায্যে কিভাবে কোনো তরলের স্থানান্তরণ করা যায় তা সংক্ষেপে ব্যাখ্যা করো। পেজ নম্বর 55 এখানে দেখো এই যে সাইফন ক্রিয়া, এখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখবে হয় পর্যন্ত, এবং তার সাথে তোমরা এই ছবিটি দেবে।
কোশ্চেন নাম্বার 25 বলছে কোনো নলের মধ্য দিয়ে তরল প্রবাহের হার কিভাবে নির্ণয় করা যায় তা ব্যাখ্যা করো। পেজ নাম্বার 66, এখানে দেখো এই যে বাক্সটি রয়েছে, এই অ্যাক্টিভিটিটা লেখা লাগবে এখান থেকে এই পর্যন্ত এবং এই ছবিটি দিতে হবে। কোশ্চেন নাম্বার 26, একটি তারের বিকৃতি বলেছে 0.1 এর 1% হলে 5 মিটার দৈর্ঘ্য তারের দৈর্ঘ্য বৃদ্ধি কত? যদি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 মিলিমিটার স্কোয়ার হয় বা বর্গ মিলিমিটার হয় এবং এর প্রান্তে প্রযুক্ত বল যদি 10 কেজি এফ হয়, তবে এর পীড়ন ও বিকৃতির অনুপাত নির্ণয় করো। উত্তরটি দেখে নেব আমরা জানি বিকৃতি মানে হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য। তো এখানে আমাদের বিকৃতি 0.1% বলেছে এবং দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে গিয়ে কত, দৈর্ঘ্য বৃদ্ধি বের করতে বলেছে এবং এর প্রাথমিক দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার। এবার আমরা 1% তুলে দিলাম, পয়েন্ট তুললে হচ্ছে কি 1/10 আর পার্সেন্ট তুললে 1/100 দিয়ে গুণ হচ্ছে, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি বাই 5 এখানে থাকছে। এবার কৌণিক গুণ যদি করি আমরা, দৈর্ঘ্য বৃদ্ধির সমান কত হচ্ছে 5/1000, এটাকে ভাগ করলে 0.005 হচ্ছে। তাহলে তারের দৈর্ঘ্য বৃদ্ধি আমরা পেলাম কিন্তু 0.005। বলেছে এবার পীড়ন এবং বিকৃতির অনুপাত কত। তাহলে এবার আমরা দেখবো, আবার আমরা জানি যে পীড়ন সমান প্রযুক্ত বল বাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তো প্রযুক্ত বল হচ্ছে এইটা 10 × 9.8 নিউটন এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত 1 × 10⁻⁻6 তার হচ্ছে বর্গমিটার। এবার এখানে যদি ক্যালকুলেশন করি কত হচ্ছে 98 × 10⁻6 নিউটন পার মিটার স্কোয়ার। এবার পীড়ন বাই বিকৃতি করলাম আমরা, পীড়নের মান এটা, বিকৃতি হচ্ছে এইটা। তো এখান থেকে ক্যালকুলেশন করলে দেখো 98 10⁻6 টিকে আছে, এর দশমিক তুলে দিলাম, এটা এরকমই থাকলো। এখানে দেখো 98 × 10⁻6, এটা গুণ করে দিলাম 1/1000। এবার দেখো এখান থেকেই এই যে 1000টাকে আমরা কি করলাম, এখানেই নিচে 10⁻³ লিখলাম, এই যে 10⁻³ এবং উপরে 10 এবং নিচে 10 দিয়ে গুণ রাখলাম। তাহলে কি হচ্ছে দেখো, এখানে 10⁻6 এই 3টা উপরে চলে গেল এবং এই যে 10, তাহলে 10 কটা হচ্ছে 10টা, এই জন্য 10⁻10 লিখলাম। এই 10টা কি হয়ে গেল, এই যে 98 রয়েছে এটা ভাগ করলাম, তাহলে কত হচ্ছে 9.8 × 10⁻10 নিউটন পার মিটার স্কোয়ার। এটাই হচ্ছে পীড়ন ও বিকৃতির অনুপাত। 27 নম্বর প্রশ্ন বলেছে সমুদ্রপৃষ্ঠে বায়ুমণ্ডলীয় চাপ হলো 1.04 × 10⁵ pm। তাহলে বায়ুর গড় ঘনত্ব বলছে 1.3 কেজি পার মিটার কিউব এবং জি এর মান বলেছে 10 মিটার সেকেন্ড স্কোয়ার ইনভার্স হলে বায়ুমণ্ডলের উচ্চতা নির্ণয় করো। 27 নম্বর প্রশ্নের উত্তর দেখো, আমরা জানি পি সমান এইচ ডি জি, যেখানে পি মানে হচ্ছে গিয়ে চাপ দেওয়া রয়েছে আমাদের, উচ্চতা এইচ আমরা বের করব, ঘনত্ব ডি আমাদের দেওয়া রয়েছে, অভিকর্ষজ ত্বরণও দেওয়া রয়েছে। এবার আমরা পি এর মান, এখানে পি এর মান যেটা আছে সেটা লিখলাম, এইচ আমরা বের করব, ডি এর মান আমরা লিখলাম, জি এর মানও লিখলাম। এবার এখান থেকে দেখো আমরা যদি এইচটাকে এইচ সমান লিখি, তাহলে এইটা বাই এটা হবে গুণটা, তাহলে এই লিখলাম, লেখার পরে দশমিকগুলো তুলে দিলাম। এখানে কাটাকাটি করার পরে উত্তর কত চলে আসলো, 8000 মিটার। তাহলে বায়ুমণ্ডলের উচ্চতা হচ্ছে গিয়ে 8000 মিটার। 28 নম্বর প্রশ্ন বলেছে তরলের পৃষ্ঠটান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে তা আলোচনা করো। পেজ নাম্বার 62, এই যে এখানে রয়েছে 6টি পয়েন্ট, 1 2 3 4 5 6, এই 6টি পয়েন্ট তোমাদেরকে লিখতে হবে। কোশ্চেন নাম্বার 29, নমনীয় পদার্থ কাদের বলা হয়, দুটি উদাহরণ দাও। ভঙ্গুর পদার্থ কাদের বলা হয়, উদাহরণ দাও। পেজ নাম্বার 73, এখানে দেখো এইখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখবে নমনীয় বস্তু কাকে বলে, এর উদাহরণ রয়েছে এখানে। তারপরেই দেখো এখান থেকে শুরু করে এই পর্যন্ত রয়েছে ভঙ্গুর বস্তু কাকে বলে, উদাহরণ এখানে রয়েছে। 30 নম্বর কোশ্চেন বলেছে অনুদৈর্ঘ্য পীড়ন, অনুদৈর্ঘ্য বিকৃতি ও ইয়ং গুণাঙ্কের সংজ্ঞা দাও, এদের সিজিএস এবং এসআই এককগুলি লেখো। পেজ নাম্বার 71, অনুদৈর্ঘ্য বিকৃতি এর সংজ্ঞা রয়েছে এখানে, এখান থেকে লিখবে। নিচে এখানে ইয়ং গুণাঙ্কের সংজ্ঞা রয়েছে, এখান থেকে লিখবে। পেজ নাম্বার 71-এ দেখো স্থিতিস্থাপক গুণাঙ্ক এবং পীড়নের একক একই, তাই পীড়নের অনুদৈর্ঘ্য পীড়ন এবং স্থিতিস্থাপকের একক একই হবে। পেজ নাম্বার 70-তে এখানে দেখো পীড়নের একক রয়েছে, এখান থেকে লিখবে। কোশ্চেন নাম্বার 31, তরলের সমোচ্চশীলতা ধর্ম প্রদর্শন করে একটি পরীক্ষা বর্ণনা করো। পেজ নাম্বার 53, এখানে অ্যাক্টিভিটি প্রথমটা রয়েছে, এখানে লিখতে হবে এবং এই ছবিটি সহ করবে। নাম্বার 32 বলছে একটি স্প্রিং তুলার বল ধ্রুবক কিভাবে নির্ণয় করবে, ব্যাখ্যা করো। পেজ নাম্বার 72, এই যে হলুদ বাক্স রয়েছে ছবি সহ এটা করবে। থ্যাংক ইউ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।